আপনারা মনে করতেছেন যে আপনি ডক্টর, আপনি নিজের অবস্থানে জানেন না, আপনি পিছনে কার পাতি নেতা হ্যান ত্যানের পিছনে দৌড়ান, আপনি নিজের অবস্থান জানেন। আপনি কি আপনি নিজের অবস্থান জানেন না দেখে আপনার এই অবস্থা হয়েছে। যত বড় যাই হোক, আপনার মতো পড়াশোনা কে করছে আপনি জানেন? সারা বাংলাদেশ দেখেন, সারা দুনিয়া দেখেন, ডক্টর যারা রিয়েল তারা কোন জায়গায় আছে, আর আপনারা পিছনে পিছনে দৌড়ান। মানে আপনার নিজের অবস্থান আপনি বুঝেন না। আমার নামে কিন্তু গাড়ি আছে জানেন তো। তা আমি তখন মেডিকেল ইন্টার্ন কমপ্লিট করে আসতেছি। তা আমাকে একটা আমি গাড়িতে কিন্তু উঠতে পারি না, নর্মালি আমি অটো টটো এগুলোতে যাতায়াত করি বা ট্রেন। তা আমাকে আমার এক ফুফা বললো যে নাবিল তুমি এখানে উঠো। তা আমাকে নাবিল বলছে। আমি যখন উঠলাম, পাশে যে ড্রাইভার বলতেছে যে, মানে আমাকে ইশারা করতেছে যে আপনি হচ্ছে ইয়া করেন। আমি বললাম না, আপনি চালান। বললেন যে পারমিশন দিলেন। আমি বললাম হ্যাঁ, আমি কিছু কী ব্যাপার, পারমিশন চাচ্ছে আমার কাছে, ব্যাপারটা কি? ঠিক আছে, গাড়ি 10 কিলো 20 কিলো গেল। রংপুরের কাছাকাছি যখন আসলো, দরজাটা খুলে দিল। খুলে দিয়ে আমার পায়ে সালাম করে, আমার সিনিয়র, মানে হয়তো আমার স্বাস্থ্য দেখে মনে হয় সিনিয়র মনে করছে, বলছে যে আমাকে একটু দোয়া করে দেন। আমি বললাম কেন? বলছে স্যার, মানে স্যার না, বলছে ওস্তাদ আমার ইচ্ছা আমি বড় গাড়ি চালাবো। আমি বললাম ওস্তাদ মানে? বলছে যে ওস্তাদ আপনি নাবিল গাড়ির ড্রাইভার না? ও চালায় হচ্ছে ছোট গাড়ি, ওর শখ হচ্ছে নাবিল গাড়ি, মানে প্রফেসর হবে, নাবিল গাড়ির সে ড্রাইভার হবে। বলছে যে একটু দোয়া করে দেন আমি যাতে এই বড় গাড়ি চালাইতে পারি। তা আমি বললাম যে এখন আমি চিন্তা করতেছি এর মনের আশা কি আর দুরাশায় পরিণত করা যায়? আমি বললাম যে খুব শীঘ্রই তুমি চালাবা। তারপর আমি পকেট থেকে টাকা দিচ্ছি, করছে হাত এরম করছে না, ওস্তাদ এটা কেমন কথা, আপনি আমাকে টাকা দিবেন? তারপরে আমি বলছি যে শুনেন, নাবিল গাড়িতে আমার লোক আছে, আমার নাম যেহেতু নাবিল, আমি এটা ব্যবস্থা করে দিব, আপনি টাকাটা নেন, নাহলে কিন্তু হবে না। ও টাকা নিবেই না। শেষে আমি তাকে জোর জবরদস্তি করে আমি নাহলে কিন্তু আমি দোয়া ফিরাই নিব, তারপরে তাকে টাকা দিতে পারছি। আগের যে সরকার ছিল সেই সরকারের সাথে যখন আলোচনা হয়, আমি বলবো, আমাকে বলার আগে ডিসি স্যাররা বলতেছে যে কি বলবেন, আগে কাগজ দেন। আমি বলছি না স্যার, আমি তো মাথা থেকে বলি, আমি তো লিখে। বলছে না ওইটা হবে না। আমি বলছি না, তাইলে তো আমি বলে লাভ নেই, কারণ আমি যেই কথা বলতে চাই সেই কথা লিখিত ফরম্যাটে দিলে আগেই কবে যে আপনার দরকারে নেই, আপনি বাড়িতে বসে থাকেন। প্রাইম মিনিস্টারের সাথে করোনার সময় যে মিটিংগুলো হতো, অনেকে জানে না যে এগুলো মিটিং কীভাবে কন্ডাক্ট হয়। একদম মুখ্য সচিব একজন বসে থাকেন, প্রাইম মিনিস্টার ওইখানে। ধরা যাক যে প্রাইম মিনিস্টার 2 ঘন্টা পরে আপনাদের সাথে মিটিং করবেন, তার আগে সব শর্টেড লিস্ট হবে, সব কিছু আলাদা, আপনার একদম আলাদা করে দিল যে আপনি কি বলতে পারবেন কি বলতে পারবেন না, আপনি কোন অ্যাঙ্গেলে দাঁড়াবেন, আপনার চুলটা ঠিক আছে কি না, মাথা সব কিছু একদম ওকে। তারপরে ওইখানে আপনি যে বলবেন, বলার আগে মনে করেন আপনি কোনো প্রশংসা করেন নাই, 2-4টা কথা ওরাই ঢুকাই দিবে যে এই কথাগুলো বলবেন। একবার তো এক ইমামে এত ভালো কোয়া শুরু করলো, ওইখানে দোয়া শুরু হয়ে গেছে। বুঝার কোনো বুদ্ধি, এটা আমি প্র্যাকটিক্যাল কথা বলছি। আমি তারপরে ডি স্যারকে বললাম স্যার এইরকম প্রোগ্রাম করে লাভ কি, যেখানে সত্যি কথা বলতে পারবো না? তখন আমি নাম নিচ্ছি না, ওই ডি স্যার বললো যে নাবিল তোমার একটা ঘটনা বলে। আমি বলেন স্যার। বললো যে আমাদের এখানে আগ্নেয়াস্ত্র যে আছে, আগ্নেয়াস্ত্রে যারা লাইসেন্স করে, এই যে রাইফেল বন্দুক, সেগুলোর যারা এই যে ফাইল যাতায়াত আনা নেওয়া করে, তাদের মধ্যে একজনের 20 কি 25 লক্ষ, কথা স্যার বলছে 25 লক্ষ টাকার মতো তার হচ্ছে যে চেম্বারের মধ্যে পাওয়া গেছে, মানে তার যে হচ্ছে ফাইল ক্যাবিনেট রাখে সেইখানে। এবং এই 25 লক্ষ টাকা পাওয়ার পরে তাকে সম্ভবত 20 কি 25 লক্ষ, তাকে হচ্ছে ডিসি স্যার, সৎ মানুষ ছিলেন, সাসপেন্ড করলেন। ও আল্লাহ, ডিসি স্যার সাসপেন্ড করার পরে এই 2 সপ্তাহ হয়নি, 2 সপ্তাহের আগেই সে আরেকটা কাগজ নিয়ে আসছে, তাকে জয়েন করাইতে হবে। কি কারণে? কোর্ট থেকে অর্ডার নিয়ে আসছে যে আপনি একজন, তার চেম্বারে বাড়িতে সিকিউরিটি নাই, ডিসি অফিসে সিকিউরিটি ভালো আছে, এই জন্য 25 লাখ টাকা থাকতেই পারে, আপনি কেন তাকে চাকরি থেকে বরখাস্ত করবেন? আপনি ক্ষমতার অপব্যবহার করছেন, আপনাকে এখন কারণ দর্শানোর নোটিশ দিতে হবে। তখন আমার মনে হলো, আমি যখন ইন্টার্ন করতাম, এক পেডিয়াট্রিক্সের প্রফেসরকে বলছিলাম যে স্যার আপনি যে এত নিয়মকানুন ইন্টার্ন ডক্টরদের জন্য করেন, 4র্থ শ্রেণী 3য় শ্রেণী এরা যে কাজ করে না, বাবা ওদের কথা কইলে আমার ট্রান্সফার করে দিবে। সত্যি কথা বলতেছি। বললাম স্যার ট্রান্সফারের ভয় আপনি বলবেন না? বলতেছে যে নাবিল কি করব, মানে ওদের কথা আমাদের মুখে আনা নিষেধ। সত্যি বলছি। তা ওই যে আমি যেটা, তখন আমি ডি স্যারকে বললাম স্যার আপনি তো পাওয়ারফুল, তাহলে আপনার পাওয়ার কি, আপনার তাহলে বিচারক আপনাকে এইভাবে করে দিল? বললো যে হ্যাঁ। তখন আমি বললাম যে স্যার এগুলা নিয়ে আর কথা বলে কোনো লাভই নেই। আপনি আপনার পজিশন থেকে আপনার একজন অধস্তন কর্মচারী, আপনি জানেন সে টাকা 2 নাম্বারি করে উপার্জন করতেছে, 25 লাখ টাকা ওইখানে পাওয়া গেছে, সে 1 সপ্তাহের মধ্যে
সেই আপনার অর্ডার ডিসমিস করে আবার জয়েন করাচ্ছে, স্যার আমি তো চাকরি ছাড়িয়ে দিতাম। তা বলছেন নাবিল এইটা করার কি করবা? এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, জাস্ট থিঙ্ক করেন এই জিনিসটা, যে আপনি এই সৎভাবে যদি সামনে যাইতে চান, প্রফেসর স্যারদেরকে আমি বলবো যে আপনারা কিন্তু মারাত্মক পাওয়ারফুল, আপনারা নিজেদের শক্তিটা বুঝেন। সারা বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল দুইটা প্রফেশনের লোক, একটা হচ্ছে ডক্টর আর একটা টিচার। কিন্তু এই দুই প্রফেশনের অবস্থা হচ্ছে হোমিওপ্যাথি ক্যাডারের মতো, কোনো সাইড ইফেক্ট নাই। অবস্থা খুব খারাপ না? কি কারণে জানেন? একটা কারণ, আমাদের মধ্যে ইউনিটি নেই। এবং ইউনিটি নাই এবং একজন আরেকজনকে সম্মান করি না। একটা ঘটনা বলি, আমার নাম কি জানেন তো আপনারা? কি নাম? নাবিল। আমি আমার ওই ছোটো ভাই যে ডক্টর নোবেল, ওকে বলি যে কোনো ডক্টর যদি কখনো দেখাতে আসে বা তার নিজের আব্বা আম্মা ভাই বোন, জীবনে যত টাকা হোক দিয়ে দিবা, কখনোই না। এবং আমার কাছে আমার যে একাডেমিতে যে পড়ে, আমি ডক্টরের ছেলে মেয়ে যদি কোনোভাবে আমার নজরে আসে, ডক্টরের ছেলে মেয়ে যারা আমার একাডেমিতে যা জানে, টাকা পয়সা জীবনে অনেক ইনকাম করবো, আল্লাহ চাইলে যে কেউ আমরা করবো। টাকা, ডক্টরের সাথে ডক্টরের সম্পর্ক, এই জন্য অনেকে ডক্টর জানে যে আমিও যদি কোনোভাবে জানতে পারি, গোটাল টাকাটা আমি দিয়ে দিই যে উপহার হিসাবে। আসলে টাকা তো ব্যাপার না, এটা একটা সম্মান, যে আমার কমিউনিটির একজন, সে আমার কাছে পড়লো, তার কাছে তো 15-20 হাজার টাকা কোনো ব্যাপার না, কিন্তু আমি যারা সম্মান করি, ভ্যালু করি, এটা তো একটা অন্যরকম জিনিস। আমাদের এই জিনিসটা আনতে হবে। এবং আমি আপনাকে একটা জিনিস বলি, গোটাল ডক্টর সোসাইটি কিন্তু একটা ওই যে গোটাল মুসলিম কমিউনিটি যেমন একটা, এরকম গোটাল ডক্টর সোসাইটি। আপনি খালি একটা জিনিস চিন্তা করবেন, আপনি আপনার ছোট বড় এদের যে কাউকে শাসন করতে পারেন, যে কোনো কিছু করতে পারেন, ওকে। কিন্তু আপনি এই জিনিসটা তো জানেন না যে আব্বা আম্মা ঝগড়াও করা যাবে, কিন্তু সন্তানের সামনে না, বাইরের লোকের সামনে না। তাহলে আপনি ডক্টর আরেকজন ডক্টরের সাথে যে আপনার সম্পর্কটা, এটা বাইরে আপনি যখন মানে প্রকাশ করেন শত্রুতা, বাইরে যখন প্রকাশ করেন আরেকজনের প্রেসক্রিপশন একটু ইগনোর করলেন, এইটা কি বাইরের লোক বুঝে না? তখন দেখবেন যে আপনাকে সে আরেকজনের ডাক্তারের বদনাম করবে, ওকে যা আপনারটা বলবে এবং একটা গ্যাঞ্জাম লাগাই দিবে। এই জায়গা থেকে বের হইতে চাইলে আমি বলি, ওই নাবিল গাড়ির কাউন্টারের যে লোকজন, মানে গাড়ির যারা, তাদের কাছ থেকে ভদ্রতা, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, এটা শিখতে হবে। এইটা যদি আমরা শিখি, দেখবেন যে ডক্টরের যে শক্তি বলতে আমি কি বুঝাচ্ছি সেটা বুঝেন। শক্তি বলতে এটা না যে 2 নাম্বারিগিরি করব, ওই কি বলে এটার নাম, একটা অন্যায় করবো আর ওইটা হচ্ছে সাপোর্ট করবো। নো, আপনি আপনার সম্মান নিয়ে যাতে চলতে পারেন সেই জিনিসটা নিশ্চিত করতে হবে। এইটা খুব গুরুত্বপূর্ণ। এবং যে জিনিসটা মাথায় নিতে হবে, সমস্ত প্রফেসর স্যার থেকে শুরু করে সবাইকে বলবো, ইন্টার্ন যারা ডক্টর, তাদেরকে যেই পরিমাণ পরিশ্রমের মধ্যে যেতে হয়, এটা অমানবিক এবং এটা ঠিক না। আমার মতে এই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে। ইন্টার্ন ডক্টরদেরকে আমরা কেন এত পরিশ্রম করাবো? এটা কি ঠিক? কোন জায়গায় লেখা আছে? ILO আছে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের যে নিয়ম, অনেকে এগুলো জানে না, কিন্তু না জেনে কষ্ট জানে। তুমি ট্রেনিংয়ে আসো তা কি? ও কি মানুষ না? ও কি রোবট নাকি যে চার্জ দিয়ে দিলাম, ব্যাটারি আছে, যে ভাই হ্যাঁ 60% চার্জার লাগে দাও, চলবে? নো। এবং ডক্টরের ব্যবহার খারাপ হওয়ার সবচেয়ে বড় কারণ, 1 নম্বর কারণ, ডক্টর প্রপার রেস্ট পায় না। প্রপার রেস্ট যদি ডক্টর না পায়, তাহলে সে কাজ করবে কি করে? তাহলে অসাধারণ হবে কি করে? এবং আরেকটা জিনিস বলি, রাতের ঘুম, কার্ডিয়াক ইউনিটে একজন ডক্টর গোটাল নাইট করতেছে, এটা কি হইতে পারে? সর্বোচ্চ আমি বলি যে একজন ডাক্তার সর্বোচ্চ 2 ঘন্টা একা দিতে পারে, কিন্তু একটা গোটাল নাইট যদি সে CPR দিতে হয়, কিভাবে দিবে? আপনারা তো জানেন CPR এর নিয়ম, ও একা কি করবে? তাইলে আপনারা কিভাবে এটা মানেন? এই জায়গাটা থেকে বের হবেন প্লিজ। এবং সবসময় মাথায় রাখবেন, আপনি আপনার ছোট যারা, তাদের সাথে যত ভালো ব্যবহার করবেন, আপনার পাওয়ার বাড়বে। আপনি DC থেকে শুরু করে ওদের দেখবেন, ম্যাজিস্ট্রেটদের একটা জায়গায় যদি গ্যাঞ্জাম লাগে, ওরা সব কাজ বন্ধ করে দিবে। আমার খেয়াল আছে, এক জায়গায় গেছিলাম, বেগম রোকেয়ার একটা প্রতিষ্ঠানে ঢুকবে আমাদের সাথে জিনিস, ইনি হচ্ছেন মানে উপসচিব না, ডেপুটি সেক্রেটারি। তা বলছি ডেপুটি সেক্রেটারি ঢুকবে, ওরা বুঝে না। কিছুক্ষণ পরে বললাম ম্যাজিস্ট্রেট আসছে, তাড়াতাড়ি ফাঁকা করো, রাস্তা ঢুকতে হবে। ম্যাজিস্ট্রেট বুঝে, ডেপুটি সেক্রেটারি যে কত বড় লেভেলের অফিসার সেটা বুঝে না। কারণ কি, ম্যাজিস্ট্রেট জানে যে গ্যাঞ্জাম লাগাই দিতে পারে, ভিতরে ঢুকে ফেলতে পারে। তা আপনারা এই যে ডক্টরের সম্মান করতে হবে, এবং রুগীর লোকের সাথে আমি আমার ডক্টর যারা ভাই বোনেরা আছেন, দেখেন মাথা সবসময় ঠান্ডা রাখতে হবে, সবসময়। কখনোই রুগীর সাথে, কারণ আপনার অবস্থানটা হবে টিচার, এবং আপনি হচ্ছেন যে থিটা ওয়েব তৈরি করবেন। যেই অবস্থায় রুগী আছে, আলহামদুলিল্লাহ সুস্থ হবেন, ভালো হবেন, দেখবেন যে কত রুগী আপনার জন্য দোয়া করে। তাহলে এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল, প্রত্যেকে মাথায় রাখবেন।
চারটা কথার বলছে যে এই চারটা কাজ যদি কেউ করে তাহলে তার দুনিয়া এবং আখেরাতের গ্যারান্টি আল্লাহ এবং তার রসুল। প্রথম কাজ হচ্ছে ঈমান আনা। আচ্ছা, ঈমান আনা, অনেকে কয় না আমরা তো ঈমান আনছি। ঈমান আনার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সেক্টর আছে যে কয় না তাকদিরে বিশ্বাস। আচ্ছা, আমরা তাকদিরে কারা কারা বিশ্বাস করি? হাত উঁচু করেন তো। আচ্ছা, সবাই তাকদিরে বিশ্বাস করে, সাথে না উঠে হবে, ভেরি ফাইন। আচ্ছা, এবার একটু হাত উঁচু করবেন যে আমার জীবনে কেন এইটা হবে, আমার সাথেই কেন এইটা হবে, এইরকম কথা কারা কারা বলেন? হাত উঁচু করেন তো। কেউ বলে না, এরা তো দেখেছি যে আমার সাথে এটা হইলো না, এটা আমি ডিজার্ভ করি না, এটা এরকম কথা কেউ কোনোদিন বলেন নাই যে আমি এটা ডিজার্ভ করি না, আমার সাথে এরকম হবে, এরকম কেউ করেন নাই। সত্যিকার অর্থে 90% কোনো না কোনো সময় করছি। শুনেন, আপনি যখন তাকদিরে বিশ্বাস করেন আর তারপরে যখন আপনি বলেন আমার সাথে কেন এটা হবে, আমি কেন এইটার হচ্ছে যে কি বলে এটা ক্রস ফায়ারের মধ্যে পড়লাম, তার মানে হচ্ছে আপনি তাকদিরে বিশ্বাস মুখে বলেন কিন্তু এইটার ব্যাখ্যাটা বুঝেন না। তাকদিরে বিশ্বাস মানে আপনি আপনার সর্বোচ্চ পরিশ্রম করার পরেও যেটা হবে সেইটাকে আপনার নসিব হিসাবে মেনে নিয়ে সবর করবেন, শুকরিয়া আদায় করবেন, ওই সময় ধৈর্য ধারণ করবেন। এইটা হচ্ছে তাকদিরে বিশ্বাসের সবচেয়ে সেরা ব্যাপার। 2 নাম্বার যেটা, নেক কাজ করা। ডাক্তারের গোটাল জীবনটাই তো নেক কাজের মধ্যে আছে। সম্ভবত বুখারী শরীফে আসছে এক মুসলমানের সাথে আরেক মুসলমানের 5টা হক আছে, তার মধ্যে সবচেয়ে বড় হক হচ্ছে অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। তা আমরা তো সবসময় রুগী নিয়ে কাজ করি, জাস্ট নিয়ারটা পরিষ্কার রাখতে হবে, দেখবেন যে গোটাল জীবনটা এইখানে তো সফল হবেই, আখেরাতটা অন্যরকম হবে। 3য় কাজ, হক পথে থাকা, অন্যায়ের বিরোধিতা করা। শুনেন, আপনি ডক্টর, আরেকজন ডক্টর যদি কোনো 2 নাম্বারই করে, সেইটা যদি আপনার চোখে পড়ে, আপনি সাথে সাথে তাকে সতর্ক করবেন এবং অবশ্যই সেই 2 নাম্বারই থেকে তাকে সামনে রাস্তায়, মানে ঠিক রাস্তায় নিয়ে আসবেন। এবং সবসময় মাথায় রাখবেন, একটা মানুষের জীবন কিন্তু সবচেয়ে দামি, আর মানুষের মর্যাদা সবচেয়ে দামি। ডক্টরদের প্রতি মানুষের একটা ক্ষোভ কেন জানেন? আমরা ডক্টররা অনেক সময় মানুষকে সম্মান করি না, ওয়াইফের কি জানে। নো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা শরীফ তাওয়াফ করছেন, কাবাকে লক্ষ্য করে বলছেন, হে কাবা, তোমার কত মর্যাদা, তোমার কত সম্মান, কিন্তু মনে রাখো তোমার চাইতে একজন মানুষের মর্যাদা, একজন মোমেনের মর্যাদা বেশি। তার মানে মানুষের মর্যাদা সবচেয়ে বেশি। যখন আপনি একজন মানুষের সাথে ডিলিংস করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাবা শরীফ তাওয়াফ করতে গিয়ে যেই কথাটা উচ্চারণ করছেন সেইটা মাথার মধ্যে রাখবেন, যে মোটেই একজন লোক যেই পর্যায়ে থাক, সুস্থ অসুস্থ যাই হোক, সম্মান করবেন। কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহারও করে, হাসি মুখে তার ট্রিটমেন্ট অন্যভাবে দেওয়া যাবে, কিন্তু কখনোই তাকে হিউমিলিয়েট করে, তার মর্যাদাকে আক্রমণ করে কোনোদিন কোনো কিছু করবেন না। এইটা মাথায় রাখবেন, দেখবেন যে জীবন অন্যরকম হবে। আমরা যখন একটা রুগীকে হচ্ছে মৃত ঘোষণা করি, তখন চোখের মধ্যে দেখি না পিউপিল ঠিক আছে না নাই, কি অবস্থা। কোরআনে কিন্তু আছে, মৃত্যুকে বোঝানোর জন্য চক্ষু যখন স্থির হয়ে যায়, ডেথ ডিক্লারেশনের কিন্তু ফাইনাল স্টেজটা কি? চোখ, ঠিক না? যে আমরা টর্চ দিলাম, দেখলাম যে পিউপিলের কনস্ট্রিকশন কিছু আছে না নাই, এই জায়গাটাই তো দেখেন কোরআনে কিন্তু এটা স্পষ্ট করে আল্লাহ দিয়ে দিয়েছেন। 2 নাম্বার কাজ ছিল নেক কাজ করা, 3 নাম্বার ছিল হক পথে থাকা, 4 নাম্বার যেটা সবর করা। দেখেন গোটাল ডাক্তারের জীবনটাই কিন্তু সবরের মধ্যে, এবং সবরের মধ্যে বলতে শোনেন, আপনার রুগী কম করে দেখেন, কিন্তু রুগীকে বলবেন যে আমি আপনাকে ভালো টাইম দিব, আমাকে হচ্ছে ভালোভাবে রেস্ট নিতে হবে, আমার ফ্যামিলিকে ভালো টাইম দিতে হবে, আমার ব্রেনটা আলফা ওয়েভে থাকবে, থিটা ওয়েভে থাকবে, আপনারও আমি সুন্দর ট্রিটমেন্ট দিয়ে ভালো ব্যবহার করে জীবনটাকে সুন্দর করতে পারবো। তাহলে আশা করছি যেখান থেকে কথা শুরু করছিলাম একটু প্যাক আপ করে নেই গোটাল কথাগুলো। প্রত্যেক দিন ফ্যামিলিকে কয় মিনিট করে টাইম দিব বাচ্চাদের সাথে? কত? ব্রেইনের জন্য আলফা ওয়েভ, আর কোন ওয়েভ ভালো? দরজার ক্রস করে যখন থিটা ওয়েভে আমি যাইতে চাই, রাতে ঘুমানোর আগে থিটা ওয়েভ, সকালে ঘুম থেকে উঠে থিটা ওয়েভ, ওইটা যদি আমি ওই সময় পজিটিভ কিছু বলি তাহলে আমাদের জন্য ভালো হবে না খারাপ? টিচার প্রফেসর স্যাররা যারা আছেন, যে কোনো স্টুডেন্টকে সবসময় আপনি টিচার টিতে কোন ওয়েভ, থিটা না অন্য ওয়েভ? কোন ওয়েভ? থিটা। আপনার গোটাল জীবনটা হচ্ছে মানবতার সেবায় এবং ইউনাইটেড যদি থাকেন, অসাধারণ জীবন সামনে অপেক্ষা করছে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।